শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৪৭। সারা রাত গোপনে কাজ সেরে সকালবেলা ফিরেছে আজম আর সায়ন। প্ল্যান সাকসেস হওয়ার আনন্দে একটু আধটু নেশাও করেছে তারা। তবে হাঁটাচলা ভালো করে না খেয়াল করলে সেটা বোঝার উপায় নেই। এখন তাদের প্ল্যান সারাদিন পড়ে পড়ে ঘুমাবে, তারপর সন্ধ্যায় উঠে ইয়াসিরের ডেরায় আরেকবার হামলা চালাবে। গতরাতে যে ক্ষতি করেছে এতক্ষণে জায়গা মতো খবর টবর চলে গেছে নিশ্চয়ই। এখন তেহরানে বসে বসে ইয়াসিক মনে মনে দুঃখে একবার কপাল চাপড়াক, আরেকবার না হয় পেছন চাপড়াক। এসব নিয়ে কথা বলতে বলতে অফিসে ঢুকে দেখে স্পেশাল চেয়ারে রাজকীয় ভঙ্গিমায় শুদ্ধ বসে আছে। তার পরনে গতদিনের সাদা শার্ট ও কালো প্যান্ট। শীতলদের রেখে এখানে এসেছে বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন এসেছে? সে আসতে বলেছে? তার কি কেউ আছে এই পৃথিবীতে? নেই, নেই তো। থাকলে কি আর কেউ বাড়ি থেকে তাড়াতে পারতো? তারা জানে না সে বাড়ি ছেড়ে থাকতে পারে না? আদৌ কখনো থেকেছে? মায়ের হাতের খাবার না খেলে ওর পেট ভরে না। সারা দুনিয়া খেয়ে নিলেও মায়ের হাতের ডাল ভাত না খেলে মনে হয় পৃথিবী ক্ষুধার রাজ্য। এক রাতে কেটে গেল। তার ভাই বোনরা কই? কানের কাছে তারা কিচিরমিচির করছে না কেন? নানান আবদার নিয়ে ছুটে আসতে নাই বা কেন? শীতলটাও তো একবার ফোন করলো না। বোনের সাইড থেকে ওই বেয়াদবটা ওরও বেয়াদব হয়ে গেছে। শীতলের কথা মনে হতেই সায়ন শুদ্ধের মুখের দিকে তাকানোর আর সাহস পেল না। এক পাষাণ নিষ্ঠুর মানবীর জন্য শুদ্ধ শীতলের বিয়ে আটকে গেল। তাদের কথা না বললে হয়তো শুদ্ধ শীতলের বিয়ে আটকানোর ক্ষমতা কারোরই থাকতো না। সে আটকাতে দিত না, কিন্তু ভেবেছিল চার বোনের বিয়েটা যদি একসাথে হয় তাহলে মন্দ কি। তারও ইচ্ছে করে না গোপনে প্রেম চালিয়ে যেতে। সে তো স্বর্ণকে আগে থেকেই বলতো বিয়ের কথা, বরং স্বর্ণই তাকে বারবার আটকেছে, এটা ওটা বলে বুঝিয়েছে, নয়তো তাদের কথার আগেই সবাই জানতো। কিন্তু যার জন্য জানালো সেই সবার আগে হাত ছেড়ে নিজের পথ বেছে নিল। মধ্যেখান থেকে শুদ্ধর শীতলকে দূরত্বের দহনে নতুন করে পড়তে হলো। বর্তমানে তার ভাই বোনের কষ্টের কারণ সে এই কথা ভাবলেও অপরাধবোধে বুক পাঁজর ভেঙে আসছে। যাদের সম্পর্কের সূচনা নিজে করেছিল সময়ের ব্যবধানে, সেই এখন হয়েছে তাদের দূরত্বে থাকার মূল কারণ। এ কি কষ্ট নয়? মনে মনে এই কথা ভেবে সে এক নজর ভাইকে দেখেই মুখ ঘুরিয়ে নিল। শুদ্ধ দেখলো, বুঝলো ভাইয়ের মনের কথা। কেন জানি তার ঠোঁটের কোণে এক টুকরো হাসিও ফুটে উঠল। তারপর কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ বলল, বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, তাই এখানে এলাম। ততক্ষণে সায়ন হাত পা ছড়িয়ে মেঝেতে শুয়ে পড়েছে, মাথাটা টলছে। শরীরটাও যেন ভার ছেড়ে দিতে পারলে বাঁচে। তার দেখে দেখে আজমও তার পায়ের কাছে শুয়ে পড়ল। তখন শুদ্ধর কথার জবাবে সায়ন বলল, সবাই চিন্তা করবে। করবে না বলো? করছে। তাহলে যা। শুধু আমার জন্য চিন্তা করছে, আমি কিন্তু একবারও বলিনি। শুদ্ধের প্যাঁচ খাটানো কথায় সায়ন ঘাড় ঘুরিয়ে তাকালো ভাইয়ের দিকে। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলল, আমি যাব না। যেতে কখন বললাম? তোমাদের যখন যা ইচ্ছা করতে পারো, আমি কাউকে বারণও করব না, থামতেও বলবো না। তাহলে বাড়ি যাচ্ছিস না কেন? একথা শুনে শুদ্ধ চেয়ারে মাথা হিলিয়ে ঘূর্ণায়মান সিলিংয়ের দিকে তাকালো। তারপর বেশ কিছুক্ষণ থেমে ধীরে ধীরে বলল, সাহসে কুলাচ্ছে না। আমি তো জানতাম আমার থেকেও আমার ভাই সাহসী। তা তো বটেই, তবে আজ এটাও জেনে রাখো, তোমার ভাই একটা অপ্রিয় মুখের কাছে ভীতু, এক আদুরে স্নিগ্ধ মুখের খিলখিল করা হাসির কাছে কুপোকাত, এক চঞ্চলা হরিণীর অভিমানী দৃষ্টির কাছে পরাজিত। ঘুরে ফিরে শুধু ওই একটা জায়গায় আটকে যায়, আর তাকে হারানোর ভয়েই নীরব যন্ত্রণায় প্রতিনিয়ত কুঁকড়ে থাকি। এইটুকু বলে শুদ্ধ থামল। পরপর শুকনো ঢোক গিলে পুনরায় বলল, আর রইল বাড়ি ফেরার কথা। আসলে বাড়িতে ফিরতে ইচ্ছে করছে না, কারণ বাড়ি গেলে আজ আর কেউ দরজায় দাঁড়িয়ে ইঁদুরের মতো মাথা বের করে উঁকি মেরে বলবে না, শুদ্ধ ভাই রাজ্য জয় করে ফিরলেন বুঝি? নতুবা তার বড় আব্বুকে নালিশ করার ভয় দেখাবে না। পরক্ষণে মিষ্টি করে হেসে নালিশ থেকে বাঁচার জন্য ঘুষ দিয়েও বসবে না। খেতে বসলে হুড়মুড় করে পাশের চেয়ারটা দখল করবে না। টেবিল ভর্তি খাবার থাকলেও তার দৃষ্টি আমার প্লেটের দিক থেকে সরে না। তাকে বাড়ি শুদ্ধ সবাই যত যা কিছু তুলে দিক, তার নজর শুধুই তার শুদ্ধ ভাইয়ের প্লেটের দিকে। থাকুক সেখানে এক টুকরো আধ খাওয়া মাংস, তবুও তার সেটাই লাগবে। কিন্তু আজ থেকে কেউ আমার ভাগের খাবারে ভাগ বসাবে না। যখন আমার খাবারে হামলা করতে সাকসেস হতো তখন মনের আনন্দে সে পা নাচাতো। আচমকা আমার পায়ের সাথে বাড়ি খেলে মুখ কাচুমচু করে বলতো, ইয়ে শুদ্ধ ভাই, টেবিলের নিচে অনেক মশা। আমি বাড়ি না থাকলে কেউ মনে রাখবে, এটাতে আমার রুমটাও এলোমেলো করবে না। আমার শখের পারফিউম মেখে ঘুরঘুর করবে না। টি শার্ট নিয়ে পালাবে না। ফোন লুকিয়ে রাখবে না। মারের ভয়ে গাছে উঠতে ভয় করবে না। স্টাডি টেবিলে বসে আমার নোটে যাতা একটা ছবি এঁকে নিচে লিখবে না, চৌধুরীপুত্র শোয়েব শুদ্ধ। এত না নায়ের মাঝে
কি একটু ভালো থাকা যায়, নাকি স্বস্তি নিয়ে নিঃশ্বাস নেওয়া যায়? এইটুকু বলেই শুদ্ধ থেমে গেল। সায়ন এক দৃষ্টিতে শুদ্ধের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রইল। কি বলবে, কি বলে বুঝ দেবে? আচ্ছা, একবার কি উঠে শুদ্ধর পাজরা ধরে মাপ চাইবে? তার ভুল সিদ্ধান্তের জন্যই তো এখন কষ্ট পাচ্ছে ভাই। তাতে ছোট ভাইয়ের বুকের ভাঙন কি কমবে? থামবে ওই বুকের ঝড়? শত চেষ্টা করেও সায়ন একটা শব্দ উচ্চারণ করতে পারল না। আজকাল কি যখন তখন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে সে? কই, আগে তো এমন হতো না। তবে কি নতুন রোগে ধরেছে তাকে? এদিকে দুই ভাইয়ের অবস্থা দেখে নীরবে ঝরঝরিয়ে কেঁদে যাচ্ছে বেচারা আজম। সে মানতে পারছে না এদের অবস্থা। ভালোবাসা দুটো মানুষকে ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। ভালোবাসার এত শক্তি, এত দহন! কোন বালের টানে মানুষ শুধু শুধু আরেকজনকে ভালোবাসতে যায়? কি বা আছে ওই বালের ভালোবাসায়? বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল, কেউ শব্দটুকুও করল না। তবে শুদ্ধ হঠাৎ উঠে দাঁড়িয়ে সায়নকে বলল, ভাইয়া চলো। ভেজা কণ্ঠে সায়ন জবাব দিল, আমি যাব না ভাই, তুই ফিরে যা। ফ্ল্যাট নিয়েছি, তুমি আর আজম আজ থেকে সেখানেই থাকবে। রাত বিরেতে এখানে থাকাটা রিস্কি হয়ে যাবে। তাছাড়া আম্মুরা যখন তখন এখানে আসতে পারবে না। ফ্ল্যাটে থাকলে তারাও আসতে পারবে। সাম্য সিজন কি তোমাকে না জ্বালিয়ে বাড়িতেই বসে থাকবে? রাস্তা পার করে এখানে আসতে আবার অ্যাক্সিডেন্ট ঘটাবে। মূল কথা হলো, তোমার বোন আমার কথা বলার শক্তিটুকু কেড়ে নিয়ে গেছে। আমি এই মুহূর্তে দুটো কথা বলার শক্তিও পাচ্ছি না। আমি আপাতত নতুন ফ্ল্যাটে যাচ্ছি, তুমিও চলে এসো। আর হ্যাঁ, গতকাল থেকে না খাওয়া ক্ষুধাও লেগেছে। আসার সময় খাবার নিয়ে এসো। খেয়ে না হয় না হওয়া বউকে নিয়ে শোক পালন করব। ছটফটে গলায় একথা বলে বিল্ডিংয়ের নাম, ফ্ল্যাট নাম্বার বলে একটা চাবি ছুঁড়ে দিয়ে শুদ্ধ বেরিয়ে এলো। সে জানে তার ক্ষুধার কথা শুনলে তার ভাই না এসে থাকতেই পারবে না। শুদ্ধ দ্রুত পায়ে রাস্তা পার হয়ে পকেট থেকে ফোন বের করে দেখলো শীতলের কোনো কল বা মেসেজ এসেছে কিনা। হ্যাঁ, যা ভেবেছিল তাই। মোট 13টা কল, 7টা মেসেজ এসে জমা হয়েছে। ফোন সাইলেন্ট করেছিল, মনেই ছিল না। হঠাৎ মনে হতেই বেরিয়ে এসেছে এবং তার ভাবনা সঠিক দেখে মুখে একবার হাসি ফুটল, বিশেষ করে ডিসপ্লের উপরে ভাসতে থাকা মেসেজটি দেখে। কেউ কি আমাকে একটু মিস করছে না? কথা বলছে না কেন তার ব্যাঙাচির সাথে? এদিকে শুদ্ধ বেরিয়ে যেতে সায়নু হুড়মুড় করে উঠে বসলো। বাপায়ের কাছে শুয়ে থাকা আজমকে লাথি মেরে উঠিয়ে বলল, এই শালা, শুনলি না আমার ভাইয়ের ক্ষুধা পেয়েছে? চল, খাবার নিয়ে যেতে হবে। আর আমি শোকে মরছি কেন? এক শাশুড়ির মেয়ে রিজেক্ট করেছে তাতে কি? কত শাশুড়ির মেয়ে আছে না? সায়ন কি ফেলনা রে? ফেলনা না। কথা বলে পার্টি অফিসের দরজায় তালা ঝুলিয়ে বের হতেই দেখলো রাস্তার উপরে শুদ্ধ দাঁড়িয়ে আছে, ফোনে কারোর সাথে কথা বলছে। সে এগিয়ে গিয়ে আচমকা রাস্তার মধ্যে শুদ্ধকে জড়িয়ে ধরল। শুদ্ধ ভ্রুকুচকে কল কেটে বলল, আমি স্বর্ণ না, শুদ্ধ। ভাইয়ের কথা শুনে সায়ন ফিক করে হেসে ফেলল। তারপর ভাইকে ছেড়ে দিয়ে বলল, তোর বোন নেই তাতে কি, তোকে দিয়ে কাজ চালাবো। ভাইয়ের কথা শুনে শুদ্ধ এমনভাবে নাক মুখ কুচকে দুপা পিছিয়ে গেল যে সায়ন আর আজম হো হো করে হেসে উঠল। তারপর তিনজনই গেল নতুন ফ্ল্যাটের দিকে। যাওয়ার পথে কিনলো পছন্দই খাবার। তাদের হাসি মুখে দেখে চায়ের দোকানের ভেতরে বসে থাকা সাফওয়ান চৌধুরী শুধু চেয়ে চেয়ে দেখলেন আর মনে মনে দোয়া করলেন, পৃথিবী উল্টে যাক, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক টিকে থাক। সকালের দিকে সারাফত চৌধুরীর সাথে কথা বলে শীতলের মন একটু ভালো হয়েছে, কান্নাকাটি থেমেছে। হঠাৎ তার আরেকজনের কথা মনে হতে খোঁজ করে জানতে পারলো তার রুবাব ভাইয়ের সকলে চলে গেছে শতরূপা চৌধুরীর কাছে। এই বাড়িতে নাকি তার দমটা আটকে আসছে। বাকিরা কত করে বারণ করলো, কিন্তু কারো কথা শোনেনি ছেলেটা। শুধু ভেজা কণ্ঠে চোখ মুছতে মুছতে বেরিয়ে যাওয়ার সময় বলেছে, এতদিন এখানে পড়েছিলাম ছোট ভাই বোনদের জন্য, তারাই যখন নেই তাহলে থেকে আর কি হবে? তারা যেদিন আবার ফিরবে, আবার এই বাড়িতে চাঁদের হাট বসাবে, আমিও সেদিন ফিরবো। এ কথা শুনে শীতল আরেক চোট কেঁদে রুবাবের সাথে কথা বলল। কেঁদে কেঁদে বলল চট্টগ্রামে চলে যেতে। রুবাব শুধু মলিন হাসলো কেবল। তবে ভুলেও সায়নকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে একথা শীতলকে সে জানালো না। শুধু সে নয়, চৌধুরী বাড়ির কেউই জানায়নি, কারণ এতেও পাগল মেয়েটা নিজেকে দোষী ভাববে। বোনকে খুব কাঁদতে দেখে রুবাব বলল তার ছুটি শেষের দিকে যাওয়ার আগে অবশ্যই সে দেখা করে যাবে। কথা শুনে শীতলকে মানিয়ে আকার ইঙ্গিতে জানালো সায়ন নাকি খুব বেশি কষ্ট পেয়েছে, তার সাথে যেন একটু কথা বলে। সায়ন, রুবাব, সাম্য, সৃজন, শখ, স্বর্ণ, এরা কেউ শীতলের কাছে কম না। সবকটা ভাই বোনকে জান দিয়ে ভালোবাসে সে। আরেক ভাই কষ্ট পাচ্ছে শুনে শীতল তখনই ফোন দিল সায়নকে।
বেশ কয়েকবার কলটা বেজে বেজে কেটে গেল। শীতল ভাবলো শাহাদাত চৌধুরীর নাম্বার দেখে শান কল রিসিভ করছে না, হয়তো রেগে আছে। এখান থেকে একটু পরে না হয় তার ফোন থেকে কথা বলবে। মনে মনে এই কথা ভেবে সে থমথমে মুখে শাওয়ার নিয়ে খাবার খেলো। তখনও কেঁদে কেটে চোখ মুখে যাতা অবস্থা শিমিন চৌধুরী ভ্রুজোড়া কুঁচকে এতক্ষণ বসে বসে মেয়ের রং ঢং দেখে গেলেন। কিছু বলতে গেলে শাহাদাত চৌধুরী আর স্বর্ণ বারবার আটকে দিচ্ছে, নয়তো বেয়াদবটাকে চড়িয়ে ঢং ছুটিয়ে দিতেন। এমন ভাব করছে যেন তাকে বাড়ি থেকে তুলে এনে আটকে রাখা হয়েছে। এতই যখন বাড়ির লোকের প্রতি দরদ, আসতে গেলি কেন? আসলি তো এইসব ঢং দেখানোর মানে কি? বিয়ের পর এতগুলো দিন ওই বাড়িটাকে আপন বাড়ি, ওই বাড়ির মানুষগুলোকে বুকে জায়গা দিয়ে আগলে এসেছেন। এখন তাদের ছেড়ে আসতে ওনার যখন কোনো সমস্যা হচ্ছে না, তাহলে দুদিনের ছানাপোনা হয়ে তোদের এত বাধা কিসের? পৃথিবীতে এসেছিস বা কদিন হলো? সংসারের মায়া বুঝিস? বুঝিস নিষ্ঠুর এই পৃথিবীর মারপ্যাচ? বুঝিস না, জানিস না মেয়ের মায়েদের জ্বালা। জানলে আজকের পরিস্থিতি বদলে যেত। এমন ধরনের নানান কথায় ওনার রাগ চড়ে গেল। এখন এখানে বসে থাকলে কাকে কি বলে বসবেন জানেন না। তাই উঠে রুমের দিকে গেলেন। তখন বড় জয়ের বলা সব কথাগুলো শুনেছেন, কিন্তু সব কথা জবাব নেই। পরিস্থিতি মোতাবেক থাকলেও দিতে নেই, কারণ জবাবের আরেক নাম সঠিক সময়। সারাদিন কেটে গেল। এখন বিকেল, গোধূলি মুহূর্ত। রুম থেকে বেরিয়ে শীতল বাইরে এসে দাঁড়িয়েছে। এদিক ওদিক তাকিয়ে দেখছে সেনা হাউজের চারপাশ। জায়গাটা ভীষণ সুন্দর, তবু মন খারাপ থাকায় কিছু ভালো লাগছে না। মন খারাপের কারণ সকালে শুদ্ধের সঙ্গে দেখা করে বিদায় নিতে পারেনি। ফোন করলে শুধু রিসিভ করেনি, না মেসেজের রিপ্লাই করেছে। পাষাণ পুরুষটাকে নিয়ে হয়েছে যত জ্বালা। বাড়িতে থাকলে পাত্তা দিত না, এখন এতদূর চলে এসেছে। শীতল হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেল। দেরি করে গোসল করায় চুলগুলো এখনো ভেজা, তাই লম্বা চুলগুলো ছেড়ে রাখা। সারা চুল মৃদুভাবে উঠছে বিকেলের স্নিগ্ধ বাতাসে। পরনে সাদা ও কালো মিশেলে নতুন থ্রি পিস, ওড়নাটা যেন অবাধ্য। হঠাৎ তার নজরে এলো সিঁড়ি বাঁধা পুকুরের দিকে। পুকুরে ফুটে আসছে অনেক লাল শাপলা। সেই লাল শাপলা কাছ থেকে দেখেনি, তবে একবার সপরিবারে পিকনিকে গিয়ে সেখানকার বড় একটা পুকুরে লাল শাপলা দেখেছিল। তুলতে গেলে বড় মা বলেছিল লাল শাপলা তুলতে নেই, এই ফুলের গোড়ায় নাকি বিষধর সাপ থাকে। সাপের কথা শুনে সেদিন আর তোলেনি। শীতল কি ভেবে গালে হাত দিয়ে পুকুরের মাঝছিড়িতে বসলো। মিনিট না পেরোতেই সেখানে স্বর্ণ উপস্থিত হলো। কেবল শাওয়ার নিতে ঢুকেছে, এই সুযোগে বাইরে বেরিয়ে এসেছে শীতল। মনকে না দেখে খুঁজতে খুঁজতে সেও ছুটে এসেছে। পাশে বসে সে নিঃশব্দে। তার উপস্থিতি টের পেয়ে শীতল একবার তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে তাকালো পুকুরের টলমল জলের দিকে। চোখে ভাসছে কত কথা, কত স্মৃতি। আজ ঈদের পরের দিন। সব ঠিক থাকলে বাড়িতে কত কত মজা হতো। নয়তো চৌধুরীদের তিন গিন্নির এক গিন্নির বাপের বাড়িতে সপরিবারে দাওয়াত খেতে যেত। যখন এসব ভাবনায় মশগুল, তখন সেখানে আর্মির ড্রেস পরা এক যুবক এসে দাঁড়ালো। পেছন দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে উপস্থিতি জানান দিয়ে হাসি মুখে বলল, ম্যাম, আমি জুবায়ের। স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তা কোথায় যেতে চান বলুন? কথা বলে জবাবের আশায় পাশে বসা স্বর্ণের দিকে তাকালো। চোখে মুখে মুগ্ধতা। শাহাদাত স্যারের মেয়ে আছে জানতো, তবে পুতুলের মতো দেখতে তা জানা ছিল না। বলা বাহুল্য, মিসেস শাহাদাতও ভীষণ সুন্দরী, তা বলার অপেক্ষা রাখে না। জুবাইয়ের বয়স ভেদে বুঝলো স্বর্ণ বড় আর শীতল ছোট, কিন্তু এখানে কে স্বর্ণ আর কে শীতল বুঝে উঠতে পারল না, কারণ স্যারের থেকে শুধু নাম দুটো শুনেছে সে। এদিকে জুবাইরের দৃষ্টি খেয়াল করে শীতল তার আপাদমস্তক পরখ করে ভ্রু কুচকালো, মনে মনে মুখ বাঁকালো। তারপর বলল, আমার বোন বোবা, কথা বলতে পারে না, যা বলার আমাকে বলুন। বোবা শুনে রুবাইরের মুখে বিস্ময় খেয়ে গেল। আফসোসও হলো, এত সুন্দর মেয়েটা কিনা বোবা। তবে হবু কেউ হতে যাচ্ছে ভেবে হাসি মুখেই বলল, সরি ম্যাম, আমি আসলে জানতাম না। ইটস ওকে। তা কোথায় যেতে চান বলুন? আশেপাশে সমুদ্র আছে যেখানে পা ডুবিয়ে বসে থাকা যাবে। পতেঙ্গা আছে। ভিড় কেমন? সমুদ্র পাড়ে তো ভিড় থাকে, তার উপরে আজ আবার ঈদের পরের দিন। সাধারণ জনতা সেদিকেই হুমড়ি খেয়ে পড়বে। তবে আপনারা চাইলে আপনাদের আশেপাশে ভিড় কম রাখার চেষ্টাটুকু করতে পারি। ও, যদি যায় আপনি কি এই ড্রেস আপে আমাদের নিয়ে বের হবেন? জি না ম্যাম, অফিসিয়াল কাজ ব্যতীত ইউনিফর্ম পরে আমাদের যেখানে সেখানে যাওয়ার নিয়ম নেই, কাজেই সিভিল ড্রেস আপে বের হতে হবে। তাহলে ঠিক আছে, নয়তো আর্মি নিয়ে ঘুরছি ভেবে অনেকেই তাকাবে, এজন্যই বললাম আর কি। জি বুঝেছি। শীতল একবার বোনের দিকে তাকিয়ে জানালো একটু পরে রেডি হয়ে আসতে তারা। দুপুরের দিকে মা বাবা গিয়ে চলার মতো টুকটাক শপিং করে এনেছে।
আরও করতে হবে। তারপর জুবাইর রেডি থাকতে বলে চলে গেল। তখন স্বর্ণ বোনের দিকে তাকে ভ্রুকুচকে বলল, আমাকে বোবা বললি কেন? আমি কবে বোবা হলাম? স্বর্ণের কথা শুনে শীতল উঠে দাঁড়িয়ে হাত ঝাড়লো। তারপর ভাব নিয়ে বলল, সায়ন ভাইয়ের আদেশ ভুলেও যেন তোমার আশেপাশে কাউকে ঘেঁষতে না দিই। ভাইয়ার আদেশ অনুযায়ী আজ থেকে তুমি বোবা। সে বলবে আর আমাকে মানতে হবে? হবে। কেন হবে? কারণ আমার ভাই তোমাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। থাক, ভাইকে নিয়ে আর ওকালতি করতে হবে না। এখন বল, ওর সাথে তোর কথা হয়েছে? হয়েছে। আমার নামে অভিযোগ করেছে? না, শুধু বলেছে তোমার আশেপাশে যেন কেউ না ঘেঁষতে পারে। যদি ঘেঁষে তাহলে শুদ্ধ ভাইকে অন্য কারোর সাথে বিয়ে দেবে। অর্থাৎ ভাসুরের দেওয়া দায়িত্ব ঠিকঠাক পালন করতেই হবে, নয়তো আমার ওগো হাতছাড়া হয়ে যাবে। বোনের কথা শুনে না চাইতেও স্বর্ণ হেসে ফেলল। তারপর দুই বোন গল্পে গল্পে রেডি হতেই শাহাদাত চৌধুরী বলল, যাচ্ছ মা, যাও। জুবাইয়ের দায়িত্ববান ছেলে, আশা করছি সমস্যা হবে না। আর যা লাগবে জুবাইরকে বলবে, কেমন? আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, সে কিন্তু নিজেও মেজর। আশা করছি তাকে সম্মান করবে, সম্মান দিয়ে কথা বলবে। জুবাইর মেজর শুনে শীতল অবাক হয়ে বোনের দিকে তাকালো। স্বর্ণের মধ্যে কোনো ভাবান্তরই দেখা দিল না, কারণ তখন তার ইউনিফর্মে যে র্যাঙ্ক বাজ দেখেছিল। তারপর জুবাইর ডেকে পাঠালে তারা দুই বোন পার্কিং লটে গেল। নামি দামি গাড়ির হেলান দিয়ে সিভিল গেটআপে তাদের জন্য অপেক্ষা করছিল জুবাইর। তাদের দেখে নিজেই হাসি মুখে গাড়ির দরজা খুলে দিল। বলা বাহুল্য, আর্মি কাট করা চুলের ছেলেটা যথেষ্ট সুদর্শন মিশুকে, তবে কথা বলছে, মজা করছে মেপে বুঝে। বের হওয়ার আগ মুহূর্তে শুদ্ধের একটা মেসেজ পেয়ে শীতলের মনটা ভালো হয়ে গেছে। বেড়াতে যাওয়ার কথা শুনে শুদ্ধকেও জানিয়েছে। জবাবে তার ঘাটতারা পুরুষ বলেছে হিজাব পরে ভদ্রবেশে বের হবেন, আর যাত্রার সাথে কিলবিল করা থেকে বিরত থাকবেন। একটা অভিযোগ যদি কানে আসে, পিঠের চেলাকাঠের বাড়ি একটাও কম পড়বে না, বলে দিলাম। আগে শুদ্ধ যখন এই ধরনের কথা বলতো খুব রাগ করতো, মনে মনে গালি দিত, কিন্তু এখন বুঝে এসবের আড়ালেও ভালোবাসা লুকিয়ে আছে। ভদ্রতার খাতিরে টুকটাক কথা বলছে জুবাইরের সাথে, তাদেরকে এটা ওটা দেখাচ্ছে, চিনাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, স্বর্ণ কথা বলতে পারে তা জুবাইর জানে, এবং এটাও জানে এদের দুই বোনের একজন চঞ্চল তো আর একজন খুবই শান্ত। সেই হিসেবে দুজনের কথা বলা হচ্ছে। এদিকে জুবাইরের আদেশ পেয়ে কয়েকজন আর্মি সৈনিক সিভিলে পতেঙ্গায় উপস্থিত হয়ে জায়গা বেছে নিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। সমুদ্রে পা ভেড়ানো যাবে এবং স্পেশালভাবে স্বাগত জানানোর ব্যবস্থা করেছে, যেখানে ভিড়ভাট্টা থাকবে না, হই হট্টগোল থাকবে না। এদিকে এটা ওটা দেখতে দেখতে যেতে যেতেই মাগরিবের আজান হয়ে গেল, জ্যামে বাধা পেল। তারপর ধীরে ধীরে যখন পৌঁছালো তখন প্রায় রাত 8:30। রাত হয়ে গেলে সমুদ্র দেখতে পারবে না ভেবে শীতল মুখটা ভোঁতা করে বোনের দিকে তাকালো। এদিকে স্বর্ণ গাড়িতে উঠে কড়া দৃষ্টিতে খেয়াল রাখছে জুবাইরের প্রতি। এর মধ্যে খাবলা কিছু দেখলেই গুজে রাখা ছুরি বসাতে দ্বিধা করবে না। কাছের মানুষগুলো ভালো, সবাই সবাই খুব বিশ্বস্ত, তবু অন্ধবিশ্বাস কাউকেই নয়। সে বরাবরই একটু কঠিন ধাঁচের, তিক্ত কাজ তিক্ত কথাগুলো আগে করে, ভাবে বলে অপছন্দের তালিকা দখল করেছে। বাবার পরিচিত এই লোকটা তাদের নয়, আর বাবা মাও যে বিশেষ কারণে তাদেরকে একসাথে পাঠিয়েছে এটা বুঝতে তার কষ্ট করতে হয়নি, বরং বুঝে ফেলে তার ছেলের হাসি হেসেছে। গাড়ি থামলে তারা একে একে সবাই নামলো। একটু পথ হেঁটে সামনে এগোতেই দমকা বাতাসে শরীর জুড়িয়ে দিল। উঠতে লাগলো পরনের ড্রেস। আকাশটা আজ গম্ভীর হয়ে আছে, চাঁদ নেই, তারা নেই, জ্যোৎস্না নেই। কেমন যেন থমথমে হয়ে আছে আকাশের অবস্থা। লাইটের ঝলকানিতে দেখা যাচ্ছে সমুদ্রের কোল ঘেঁষে সিমেন্টের ব্লক রাখা। শীতল ব্লকের উপর বসে পা ভেজাতে ভেজাতে আশেপাশে তাকালো। আকাশের অবস্থা দেখে তেমন লোকজন নেই বোধহয়, তবে তার কেন জানি ভালো লাগছে। আর এই ভালো লাগাটা দ্বিগুণ হতো যখন পাশে তার বিশুদ্ধ পুরুষটাকে পেত। আবার শুদ্ধকে মনে পড়ায় সে মনে মনে বলল, শুনছ হে সমুদ্র, আজকে আমি একা পা ভেজেলাম, খুব তাড়াতাড়ি আমার বিশুদ্ধ পুরুষকেও নিয়ে আসব, তোমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেব। প্রথম খ্যাস খ্যাস করলেও পরে দেখবে আমার পুরুষটা খুব উদার মনের। সে একজন পাহাড় লাভার হলেও সমুদ্রকে অনীহা করবে না, বরং তোমাকেও সাদরে গ্রহণ করবে। তখন আমরা দুজন দুজনের হাতে হাত রেখে একসাথে সমুদ্রে পা ভেজাবো। অতঃপর সেখানে অনেকক্ষণ সময় কাটালো তারা। ঘুরে দেখলো পতেঙ্গার দোকানগুলো থেকে কেনাকাটা করে গাড়িতে উঠতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টির মধ্যেই জুবাইয়ের গাড়ি টানছে কাছে, কারণ শাহাদাত চৌধুরী কলের পর কল দিয়ে যাচ্ছেন।
চলেও এসেছে প্রায়, আর কিছু দূর গেলে পৌঁছে যাবে। কিন্তু মেঘের গর্জন শুনে অন্তরাত্মা কেঁপে উঠল এবং এত জোরে জোরে মেঘ ডাকছে, শীতল ভয়ে বোনকে আঁকড়ে ধরে বসে আছে। চোখ মুখে ভয়ের ছাপ। অগত্যা বাধ্য হয়ে এবার জুবাইর বলল, সামনে একটা রেস্টুরেন্টে কিছুক্ষণ অপেক্ষা করি, রাতও তো অনেক হয়েছে, ডিনারটা সেরে ফেলি, ততক্ষণে বৃষ্টি কমে যাবে ইনশাল্লাহ। অবস্থা দেখে সম্মতি দিতে একটা 5 তারকা রেস্টুরেন্টে তাদের গাড়ি এসে থামলো। ভিজে পুড়ে তারা রেস্টুরেন্টে প্রবেশ। তিনজনে বসলো কর্নারে থাকা একটি টেবিলে। স্বর্ণ ওড়না দিয়ে বোনের মাথা মুখ গা মুছে দিলে জুবাইর নিজেও রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে শুধু দেখে গেল, মনে মনে বেশ করে হাসলো। তারপর খাবার অর্ডার করলে খাবারও আসলো খুব তাড়াতাড়ি। খেতে খেতে শীতল এদিক ওদিক তাকাতে গিয়ে তার সামনে একটি টেবিলে নজর গেল। সেখানে একটা ছেলে বসে আছে এবং একাই রাজকীয় ভোজ নিয়ে বসেছে। তবে একটা খাবারও স্পর্শ করছে কিনা সন্দেহ। শীতল তাকে দেখতে দেখতে ছেলেটা হঠাৎ চোখ তুলে তার দিকে তাকালো, তাতেই 4 চোখের চোখাচোখি হয়ে গেল এবং তার চোখ দিয়ে দেখে শীতল আচমকা ভীষণ খেলো। কাশতে কাশতে দেখে গেল সামনে বসা ছেলেটাকে। আচ্ছা, নীল চোখ দেখলো নাকি? কি আশ্চর্য, বাংলাদেশেও নীল চোখের মানুষ আছে? কই, কখনো দেখেনি তো। তবে অদ্ভুত সুন্দর ছেলেটার চোখ জোড়া। ছেলেটা কি বিদেশি নাকি বাঙালি? চেহারা দেখে অবশ্য মনে হচ্ছে বাঙালি, আর বিদেশির মিশেলে তৈরি।